আসসালামু আলাইকুম। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিশ্চয়ই এই সময়ে এই মুহূর্তে সবাই আমার সামনে যারা আছো তারা আমার শুভেচ্ছা কামনা করছি। আর আজকের মেইন টপিকস হচ্ছে চতুর্থ অধ্যায় এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তি। আমাদের মেইন টপিকসগুলোর মধ্যে আছে কাজ, ওয়ার্ক। 2 নম্বর আছে শক্তি, এনার্জি। শক্তির রূপ ভেদ, অর্থাৎ শক্তি কত প্রকারের বা শক্তির উৎসগুলো। এবার শক্তির প্রধান উৎস, এরপর শক্তির রূপান্তর, তারপর আমরা পাই ক্ষমতা বা পাওয়ার, এরপর আছে সর্বশেষ কর্মদক্ষতা। আজকের এই কয়েকটা বিষয়ের উপর, এই টপিকসগুলোর উপর আমি আলোচনা করব ক্ষুদ্র পরিসরে। আমি আমার মতো চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই সকলেই, যেহেতু এই মুহূর্তে যারা সামনে আছো বা আমার এই কথাগুলো শুনছো, সবাই হয়তো বা হতে পারে যে নবম শ্রেণীর হতে পারে বা দশম শ্রেণীর হতে পারে, যে কোনো শ্রেণীরই হোক না কেন, সেটা নবম হোক দশম হোক, যে শ্রেণীর হোক না কেন, বিশেষ করে নবম শ্রেণীর জন্য এই অংশটা আমার আজকের আলোচনার মূল বিষয়। নবম শ্রেণীতে যারা আছো তারা এই অংশটা একটু পড়লে, হয়তো আজকের এই ভিডিওটা দেখলে কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি মনে করি, আশা করি। আজকের এই বিষয়টা তো, এই বিষয়ের সামনে যে অংশটুকু আছে সেটা হচ্ছে সবাই হয়তো বা এই যে দশম শ্রেণীতে যারা আছে তারা নিশ্চয়ই এই অংশগুলো পড়েছে। আমাদের শ্রদ্ধেয় স্যার যারা আছেন, যারা এই এসএসসি ফিজিক্সের ক্লাসগুলো করান, তারা নিশ্চয়ই অনেক সুন্দর করে কথাগুলো বলে থাকেন। তো প্রত্যেকটা মানুষ যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে আশা করি প্রত্যেকের মানুষেরই আলাদা আলাদা আছে, ক্যাপাবল আছে যে তারা কি ভিন্ন ভিন্নভাবে কথা বলতে পারেন বা ভিন্ন ভিন্নভাবে কথা বলে থাকেন। তো সকলের কথা একরকম নয়, সবাই একই টপিকস নিয়ে সবাই একই রকমভাবে বোঝাতেও পারেন না, হয়তো বা আমি অতটা ভালো বোঝাইতেও পারবো না, কিন্তু তারপরে চেষ্টা করব, আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব বোঝানোর জন্য। আচ্ছা, আজকের প্রথম বিষয় হচ্ছে কাজ, ওয়ার্ক। কাজ আমরা সাধারণত অর্থে জানি যে কাজ হচ্ছে, স্বাভাবিক অর্থে কাজ কোনো কিছু করাকেই কাজ বলে, এটা সাধারণ কথা। বাট বিজ্ঞানের ভাষায় বা ফিজিক্সের ভাষায় কাজ, এই কথাটুকুনের উপর কাজ হবে না। যেমন আমি ঘুমাই, এই ঘুমানোর কোনো কাজ হয় না, এটা কোনো কাজ না। আমি বসে বসে টিভি দেখছি, এটা আমার কোনো কাজ হয়নি। আমি কথা শুনছি, এটাও কোনো কাজ হয়নি। এই যে তোমরা যারা সামনে এখন বসে আমার কথাগুলো শুনছো, তো তোমরাও কিন্তু কোনো কাজ করছো না। বিজ্ঞানের ভাষায় এটা কোনো কাজ না। তাহলে কাজটা কি আসলে? কাজটা হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি বলের অভিমুখে যতটুকু সরবে এই সরণের উপাংশের গুণফল, কার সাথে? বলের সাথে। অর্থাৎ বল এবং সরণের উপাংশের গুণফলকেই কাজ বলে। কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের অভিমুখে সরণ হয়, তবে বল ও সরণের উপাংশের গুণফলকেই কাজ বলে। আচ্ছা, ধরে নিচ্ছি যে একটা কাজ, এই কাজকে আমরা কাজকে ওয়ার্ক, এটা ডাব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি। আমরা কাজকে কি দ্বারা প্রকাশ করি? তাহলে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। গুড, সুন্দর উত্তর দিয়েছে তোমরা। কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। এখন কাজ কি জিনিস একটু যদি আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে দেখা যায় কি আছে। এখানে আমরা পাই একটা বস্তু এ, এই এ বস্তুটাকে আমি এই দিকে বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে বস্তুটি যদি এই অংশে বি অবস্থানে চলে আসে, এফ বল প্রয়োগ করলে যদি বি অবস্থানে চলে আসে, তাহলে বস্তুর সরণ আমি যদি এখানে এস মনে করি, তাহলে বস্তুর সরণ যদি এস মনে করি, তাহলে বস্তুর এই যে সরণের উপাংশ এবং গুণফল, কার গুণফল? বলের গুণফল, একেই আমরা কাজ বলবো। কাজ তাহলে কি? কাজ হচ্ছে
বল ও সরণের উপাংশের গুণফল। তাহলে কাজ যদি W হয় আমরা লিখতে পারি W ইকুয়াল তাহলে Fs। আমরা বলের সংজ্ঞা থেকে পড়েছি F সমান ma, F সমান ma, তাহলে MAS এটাও আমরা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে MAS, এখানে A হচ্ছে ত্বরণ, অর্থাৎ আমি বল প্রয়োগ করলে বস্তুটির বেগের পরিবর্তন হবে। এখানে বেগের পরিবর্তনের হারকে আমরা জানি ত্বরণ, আমরা পড়েছি এটা গতির অধ্যায়ে, গতির চ্যাপ্টারে আমরা এটা পড়ে আসছি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বলতেই পারি যে বল সমান MAS। কাজের একক, এখন কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? জুল। কাজের একক জুল। কাজের একক হচ্ছে জুল, আমরা বলতে পারি। তাহলে এখন কাজ যদি একক অবস্থানে, যদি একটা বস্তুকে আমরা সরাই দিলাম এখান থেকে এখানে চলে গেল, তাহলে আমরা পাইলাম এখানে W সমান Fs, অর্থাৎ F এর পরিবর্তে যদি ma লিখতে পারি, ওখানে আমরা যদি ভর থাকে, যদি ত্বরণ থাকে, তাহলে আমি এই সূত্রটা নিচের অংশটা প্রয়োগ করতে পারবো, অর্থাৎ কাজ বের করার জন্য। যদি না থাকে তাহলে আমরা বলের সাথে, সরাসরি বলের সাথে গুণ করে দেব কার? সরণের গুণফল, আমরা এখানে কাজ পেয়ে যাব। এই ক্ষেত্রে আরেকটি বিষয় হলো যে এখন এই বস্তুটি তো আমি কি করলাম, একেবারে ভূমি সমান্তরালে সরিয়ে দিলাম। এখন দেখা গেল একটি বস্তুকে আমরা বল প্রয়োগ করলে বস্তুটি ভূমি বরাবর না গিয়ে এই বস্তুটি কি হলো, একটু টান করে উপর দিকে চলে গেল। এখন কেমন উপরের দিকে যাবে? উপর দিকে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? উপর দিকে গেল। এখন উপরের দিকে যতটুকু গেল সেটা আমি কিভাবে বের করব সেটাই দেখছি এখন, যে উপর দিকে যাচ্ছে। যেমন একটা মনে করো যে তোমরা নিশ্চয়ই সবাই ফুটবল খেলা দেখেছো। ফুটবল খেলার মধ্যে দেখা যায় যে খেলোয়াড় বলকে মাঠের ভেতরে রেখে সুন্দর করে কিক করে এবং সেই বলটা কি করে উড়ে গিয়ে অন্য জায়গায় যায় পড়ে। এই যে উড়ে গেল, এখন উড়ে গিয়ে কত উপরে গেল সেটা কিন্তু আসলে মজার বিষয়, যে কেমন জিনিস। এখানে আমরা দেখি যে একটা বস্তু, এখানে একটা বল, ফুটবল মনে করলাম, এই বলটাকে কি করলাম, এখান থেকে কিক করলে এই বস্তুটি এই বরাবর না গিয়ে এই বস্তুটি, ফুটবলটি এই দিকে চলে গেল, উপর দিকে গেল। তাহলে উপর দিকে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে কত উপরে গেল তার উপর আমরা যদি মনে করলাম যে এই বিন্দু দিকে বস্তুটি, ফুটবলটির বেগ থেমে গেল, তাহলে এখান থেকে যদি আমি নিচের দিকে একটি লম্ব টেনে দেই তাহলে এক্ষেত্রে আমরা পাই কি পাই? লম্ব টেনে দিলে এখানে একটি সমকোণ উৎপন্ন হলো। কি হলো? সমকোণ। তাহলে এই সমকোণটা উৎপন্ন করার কারণে এখানে একটি সমকোণী ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজ হলো। এখন এই বলটিকে নিক্ষেপ করলে বস্তুটির মূলত সরণ, আমরা যদি এখান থেকে যদি মনে করি যে এটা হলো S, আমরা S মনে করলাম, এটা যদি S হয় তাহলে বস্তুটি এখানে সরলে এই ক্ষেত্রে আমরা যেটা পেয়ে যাই সেটা হলো এই অংশ কতটুকু আর এই অংশ কতটুকু। আমি যদি এটাকে x মনে করলাম, যদি মনে করলাম আমি এটা x, এখন এটা যদি x হয় তাহলে আমি এইগুলোর নাম একটু দিয়ে দিতে পারি। নাম দিলে এখানে যদি মনে করি আমি a বিন্দুতে ছিল, আর এটা b, আর এটা হচ্ছে c। এখন বিষয়টা হলো বলটি যে আমি ভূমি সমান্তরাল যাওয়ার কথা ছিল তা না গিয়ে একটু উপর দিয়ে গেল, নিশ্চয়ই তাহলে একটা উন্নতি কোণ উৎপন্ন হলো। নবম দশম শ্রেণীর যে গণিত বই, সাধারণ গণিত যেটা আমরা বলে থাকি জেনারেল ম্যাথ, সেই জেনারেল ম্যাথের মধ্যে এটা এরকম চিত্র দেওয়া আছে এবং সেখানে এই সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সাথে যে সম্পর্কগুলো আছে, অনুপাত আমরা বলে থাকি তাকে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে আমরা পাই এখানে, তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে, এক্ষেত্রে আমরা এই দুইটার সম্পর্ক কি পাই? ভূমি ও অতিভুজের সম্পর্ক হচ্ছে cos a। তাহলে আমরা এই অংশ থেকে পাই cos θ সমান x/s। cos θ সমান কি? x by s, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। cos θ সমান কি? তাহলে এখান থেকে পাই cos θ সমান cos θ, এখানে যদি থিটা কোণ হয় cos θ সমান, তাহলে আমরা পাই ab বাই ac, বা আমরা লিখতে পারি cos θ সমান
এস এক্স বাই এখানে এস, এটা আসলো। তাহলে এই ক্ষেত্রে আমরা x সমান কি পাই? x সমান পাই, বা তাহলে x সমান লিখতে পারি s cos থিটা, cos থিটা। এটা পেলাম সরণ। এটা কি পেলাম আমরা? সরণ পেয়েছি। এখন যদি এটা সরণ হয় তাহলে এই সরণ কতটুকু বল প্রয়োগ করেছিলাম আমরা? প্রথমেই বলেছিলাম এখানে F বল প্রযুক্ত হলো। কি বল? F পরিমাণ বল প্রযুক্ত হলো। তাহলে F পরিমাণ বল যদি প্রযুক্ত হয় তাহলে আমরা কি করতে পারি এখান থেকে, যে F পরিমাণ বল প্রযুক্ত হলে একটি বস্তুকে F পরিমাণ বল প্রযুক্ত করা x বলের অভিমুখে কতটুকু গেল? x দূরত্ব অতিক্রম করলো। খুব বেশি না, যদি ছোট হয় তো আমরা বলতে পারি এটা এখানে কি হবে? তাহলে fx হবে। এখানে কি হবে? fx কার পরিমাণ? তাহলে w সমান এখানে কি লিখতে পারি আমরা? তাহলে আমরা লিখতে পারি w সমান fx। সুতরাং কাজ w সমান fx। এখন এখানে x এর মানটা আমরা সুন্দর করে বসিয়ে দিই। বসিয়ে দিলে কি হবে? তাহলে fs cos থিটা, fs cos থিটা। এটা হলো আমাদের সুন্দর ছোট্ট একটা বিষয়, যে fs cos থিটা পেয়ে গেলাম। এই fs cos থিটা কি জিনিস আসলে আমার এটা জানতে হবে। এটা যদি না জানতে পারি তাহলে কিন্তু এখানে আমি এই মানটা বের করতে পারবো না। অর্থাৎ এই ক্ষেত্রে যে কাজের যে সংজ্ঞা, কাজের সংজ্ঞার সাথে আমার কিন্তু কোনো মিলই থাকবে না। ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, আচ্ছা পেলাম তাহলে আমরা কাজ দুই প্রকারের এই অংশে। একটা হলো ভূমি সমান্তরালে যে অংশটা আছে, ভূমি সমান্তরালে যদি কোনো বস্তুর উপর বল প্রযুক্ত করা হয় তাহলে একটা কাজ হয়, এবং যেটি যদি কোনো বস্তুকে আবার কৌণিক ভেদে যদি উৎক্ষেপণ করা হয়, কৌণিক ভেদে উৎক্ষেপণ করলাম, এটা কৌণিক ভেদে গেল, এটা ফুটবলকে কিক করলাম, কিক করলে কি হলো? উপর দিকে চলে গেল। সেই ক্ষেত্রে আমরা এটাকে কৌণিক ভেদে বলতে পারি। এই ক্ষেত্রে কৌণিক ভেদে যখন যাবে তখন আমরা বলে দিতে পারি যে এটা এখানে আমরা পাই w সমান fs cos থিটা এই অংশ। আশা করি এই পর্যন্ত এটুকুন সবার খুবই ক্লিয়ার হয়েছে। আশা করব এই ধরনের যত প্রকারই আছে সবগুলো পারবে। এবার আমরা আসি তাহলে কাজের মাত্রাটা কি? কাজের মাত্রা আমরা এখন দেখব কাজের মাত্রা সমীকরণ। কাজের মাত্রা সমীকরণ কি দেখব? কাজের মাত্রা সমীকরণ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সামনে আছো এই মুহূর্তে, উপস্থিত যারা আছো তারা হলো হ্যালো না না আচ্ছা ঠিক আছে। আসছে এবার কাজের মাত্রা। এখন কাজের মাত্রা সমীকরণ। মাত্রা হলো, আমরা কি কাজ সমান একটু আগে করেছি, কাজ সমান বল গুণন সরণ। এক্ষেত্রে বল হচ্ছে লব্ধ রাশি আর সরণ হচ্ছে মৌলিক রাশি। বল একটি লব্ধ রাশি, সরণ একটি মৌলিক রাশি। তাহলে বল আবার কার উপর নির্ভর করে? ভর ও ত্বরণের উপর নির্ভর করে। বল কার উপর নির্ভর করে? ভর ও ত্বরণের উপর নির্ভর করে। তাহলে ভর গুণন ত্বরণ গুণন সরণ। এই ক্ষেত্রে তাহলে এখানে সরণ এবং ভর এই দুইটাই কিন্তু মৌলিক রাশি, বাট ত্বরণ ইটস এ লব্ধ রাশি। এটা লব্ধ রাশি, যেখানে এখানে আবার কি আছে? বেগ ও একটি সরণের আছে, বেগ ও সময়। অর্থাৎ ত্বরণ কাকে বলে এটা আমরা পড়েছি, বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। কি বলে? বেগ বৃদ্ধির হারকে
ত্বরণ বলে। তাহলে এইখানে বেগ বৃদ্ধির যদি হার হয়ে থাকে তাহলে বেগ বাই সময় হবে নিশ্চয়ই। তাহলে বেগ বাই সময় হবে এখানে। তাহলে আমরা লিখতে পারি এখানে ভর গুণন বেগ বাই সময়, এটাও লিখতে পারি আমরা এখান থেকে গুণন সরণ। এবার আসি বেগ, আবার এখানে আরেকটা লব্ধ রাশি চলে আসছে। তাহলে সময়টা এখানে মৌলিক রাশি হলেও বেগ কিন্তু লব্ধ রাশি। বাট এখন আমরা এখানে দেখব ভর গুণন বেগ। বেগের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, বেগের মধ্যে আছে এখানে সময়, আর উপরে তাহলে বেগকে আমরা লিখতে পারি সরণ বাই সময়, সরণ বাই সময় গুণ সরণ। তা আমরা এখানে ভর গুণন উপরে সরণ ছিল থেকে গেল, আর নিচে সময় দুইটা চলে আসবে, তাই আমরা এটা লিখতে পারি সময় স্কয়ার গুণ আরেকটি সরণ এখানে আছে। তাহলে সরণ হলো কয়টা? দুইটা, ভর গুণন সরণ স্কয়ার ভাগ হলো কি সময় স্কয়ার। তা আমরা এখানে প্রত্যেকটার মানকে যদি লিখে দিই তাহলে এখানে ভর এর এম, বড় হাতের এম হবে এগুলা, মাত্রাকে আমরা সাধারণত বড় অক্ষর দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে সরণকে আমরা বড় এস প্রকাশ করব, সরণকে আমরা এখানে এল লেন্থ প্রকাশ করব, আর সময়কে টি স্কয়ার আমরা দিয়ে দিলাম এখানে গুণ আরেকটি কি আছে এখানে সরণ আছে। তাহলে আমরা একসাথে লিখলে এটা লিখতে পারি এম এল স্কয়ার পার টি স্কয়ার। এটাই হলো আমার মাত্রা সমীকরণ। তাহলে আমরা এটাকে সুন্দর করে যদি মাত্রা সমীকরণ লিখে দিই তাহলে কেমন হবে? বিষয়টা এরকম যে আমরা যদি লিখি কাজের মাত্রা সমীকরণ, তাহলে W সমান আমরা উভয় পক্ষে এই অংশটাকে লিখতে পারি এরকম এম এল স্কয়ার পার টি স্কয়ার, থার্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাইলাম কি কাজের মাত্রা সমীকরণ। কাজের একক আগেই বলেছিলাম, কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে কি জুল। এখন আরেকটা বিষয় আছে এখানে, এই ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আমরা যে কাজের একক বললাম যে এই কাজের একক জুল, এই জুলটা কোত্থেকে কিভাবে আসলো? তাহলে 1 জুল বা 10 জুল বা 15 জুল এটা বলতে আমরা কি বুঝি আসলে? 1 জুল কাজের একক জুল বলছিলাম। তো আমরা দেখি এবার কাজের একক যদি জুল হয়ে থাকে তাহলে 1 জুল সমান 1 নিউটন মিটার, নিউটন মিটার। তাহলে আমরা যদি এখানে বলি যে 20 জুল এটা সমান কি হবে? তাহলে 20 নিউটন ইনটু 1 মিটার, এটাও কিন্তু লিখতে পারি। আবার লিখতে পারি আমরা এখানে, তাহলে এখানে লিখতে পারি 1 নিউটন ইনটু 20 মিটার। আবার লিখতে পারি আমরা 5 নিউটন ইনটু 4 মিটার। অর্থাৎ যে কোনোভাবে এই দুইটার গুণফল কিন্তু 20 জুল হতেই হবে। তার মানে আমরা বলতে পারি, যদি আমাদের সাধারণত এটা খ নাম্বার কোশ্চেন হয়ে থাকে যে 10 জুল কাজ বলতে কি বোঝায়, তাহলে 10 জুল কাজ বলতে আমরা কি বুঝি? 10 জুল কাজ বলতে আমরা বলতে পারি বা 20 জুল, এখানে আমরা 20 জুল নিয়ে আসছি, তাহলে 20 জুল কাজ বলতে আমরা কি বুঝি? সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে 20 জুল কাজ বলতে বুঝি 20 নিউটন বল কোন 1 মিটার, যদি কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করলে 1 মিটার সরণ হয় তবে 20 জুল কাজ হয়, তাকে বলে 20 জুল কাজ। অর্থাৎ 20 জুল কাজ বলতে আমরা বুঝি 1 নিউটন বল প্রয়োগ করলে কোনো বস্তু যদি 20 মিটার অর্থাৎ 20 মিটার সরণ ঘটে তবে 20 জুল কাজ হয়। আবার এটাও বলতে পারি। এইভাবে অনেক ধরনের আমরা এখান থেকে উপাংশ নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে জুল কি জিনিস। জুল, এখান থেকে আমরা এটাকে কেমন করলাম। ওকে,
এবার আসছি আমরা শক্তি। পরবর্তী টপিক হচ্ছে শক্তি। শক্তি বা পাওয়ার। এই শক্তি বা পাওয়ারটা কি জিনিস আসলে আমরা দেখব এখন। শক্তি বা এনার্জি, এটা আমরা বুঝতে পারি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তাহলে যদি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি বস্তু 10 জুল কাজ করে, তার মানে তার শক্তি কত। এই শক্তিটা আসলে কিভাবে আসবে বা কি জিনিস, এই শক্তি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। যেহেতু শক্তি কাজের উপর নির্ভরশীল, যেহেতু শক্তিটা কাজের উপর নির্ভরশীল, তাই শক্তি অবশ্যই শক্তি এনার্জিটাও কিন্তু আমরা কাজের উপর নির্ভরশীল বলেই শক্তির এককও জুল। শক্তির কোনো নির্দিষ্ট দিক নেই, অর্থাৎ শক্তিকে প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন হয় না, তাই শক্তি একটি স্কেলার রাশি। শক্তি একটি কি রাশি? স্কেলার রাশি। শক্তি একটি স্কেলার রাশি। তাহলে শক্তি আমরা বুঝি যে শক্তির যে মাত্রা, এই মাত্রাও কাজের মাত্রা একই, অর্থাৎ শক্তির একক এবং কাজের একক এক। শক্তির মাত্রা এবং কাজের মাত্রা সেটাও একই জিনিস। তাহলে শক্তির একক এবং কাজের একক দুইটা একই। তাহলে শক্তির মাত্রাও যা, কাজের মাত্রাও তাই। আমরা একটু আগেই কাজের মাত্রাটা দেখেছিলাম, তাই এখন আমরা শক্তির মাত্রাটা আর দেখার প্রয়োজন মনে করছি না। এবার আসছি যে এখান থেকে আমরা এরপরে বলতে পারি যে শক্তির এরপরে টপিকসটা হচ্ছে শক্তির রূপভেদ। শক্তির রূপভেদ। এখন শক্তি কত প্রকারের? বিভিন্ন ধরনের শক্তি আমরা পেয়ে থাকি, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, তারপরে আলোক শক্তি। এই শক্তিগুলো বিভিন্ন ধরনের শক্তি আমরা দেখে থাকি। যেমন এখানে আরও আছে যে কি বলে আমাদের চৌম্বক শক্তি, তারপরে আমাদের রাসায়নিক শক্তি, এরপরে হলো আমাদের নিউক্লিয় শক্তি, তারপরে সৌর শক্তি। এই শক্তিগুলো আমরা পেয়ে থাকি। এখন এই শক্তির শুধুমাত্র আমরা এই অধ্যায়ে এই যান্ত্রিক শক্তি সম্পর্কে, কি শক্তি সম্পর্কে? শুধুমাত্র যান্ত্রিক শক্তি সম্পর্কে, অর্থাৎ যন্ত্র দ্বারা যে শক্তি আমরা পেয়ে থাকি, সেই যান্ত্রিক শক্তি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। জাস্ট এবার শক্তি, যান্ত্রিক শক্তির মধ্যে আমরা পেয়ে থাকি যে এখন আসবে এই যান্ত্রিক শক্তির মধ্যে বিভব শক্তি। বিভব শক্তি কি জিনিস? বিভব শক্তি কি জিনিস? স্বাভাবিক অবস্থান থেকে বিভব শক্তি, বিভব শক্তি স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য অবস্থানে বা অবস্থায় আনলে বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় বা স্থিত হয় তাকে বিভব শক্তি বলে। তাকে কি বলে? বিভব শক্তি বলে। তাহলে কোনো বস্তুকে আমি বলছি স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে অন্য একটি অবস্থা বা অবস্থানে নিয়ে গেলে বস্তুটার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় বা স্থিত হয় তাকে বিভব শক্তি বলে। এখন বিভব শক্তিটা কি এমন জিনিস আসলে? তাহলে আমরা যদি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে উঠাই, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠাই, তাহলে আবার বস্তুটি ছেড়ে দিলে নিচের দিকেই পড়ে। এখন ছেড়ে দিলে যে নিচের দিকে পড়ার জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত হলো, এই শক্তিটাই হচ্ছে আমাদের বিভব শক্তি। স্প্রিং ঠেলে ধরো অথবা টেনে ধরো, দুইটাই, যে কোনোটা করতে পারো তুমি। এই ক্ষেত্রে আমরা স্প্রিংকে যদি টেনে ধরি তাহলে ওর মধ্যে এক প্রকার শক্তি সঞ্চিত হয়। সেই শক্তির জন্যই ও কিন্তু আবার আগের জায়গায় ফেরত যায়। আবার চাপে ধরো, মনে করো একটা স্প্রিংকে
সংকুচিত করলা। তাহলে সংকুচিত করলে এই স্প্রিং তোমার হাতটাকে কি করবে, ধাক্কা দিতে চাইবে। এই যে ধাক্কা দিতে চাচ্ছে বা ধাক্কা দিচ্ছে, এই ধাক্কা দেওয়াটাই হচ্ছে বিভব শক্তি। তার মধ্যে এই শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। আমরা এই বিভব শক্তিটা এখান থেকে পেয়ে থাকি, ঠিক আছে। এখন বিভব শক্তিটার আমরা আরেকটু রূপ দেখব। এই বিভব শক্তিটা কেমন জিনিস? এই বিভব শক্তিটা অভিকর্ষ বলের সাপেক্ষে যে বিভব শক্তি থাকে, অভিকর্ষ বলের সাপেক্ষে যে বিভব শক্তি থাকে, সেই বিভব শক্তি নিয়ে আমাদের এই অধ্যায়ে বিশেষ আলোচনা আছে। সেই বিশেষ আলোচনাটাই আমরা এখন দেখব। তাহলে বিভব শক্তি কি জিনিস? এখন একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে, এটা সাপোজ মনে করলাম ভূমি, ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে এ অবস্থান থেকে আমি টেনে সোজা, আরে কেমন চিত্র বানাইলাম দেখছো, হাসির প্রাক, হ্যাঁ, এই অবস্থানে নিয়ে গেলাম। মনে করলাম বস্তুটি কত উচ্চতায় উঠাইলাম, এই উচ্চতায় উঠাইলাম। এই বস্তুটির ভর আমরা মনে করলাম m ভর, m কেজি, আর উচ্চতা হলো h মিটার। বস্তুটি m কেজি, কোথেকে নিলাম? এ অবস্থান থেকে নিলাম। কোথায় নিলাম? মনে করলাম বি অবস্থানে নিলাম। তাহলে বি অবস্থানে সরিয়ে নেওয়ার পরে ওর মধ্যে নিচের দিকে পড়ার জন্য একটি কি হবে, এই নিচের দিকে যে পড়ার জন্য ওর মধ্যে একটি সঞ্চিত হবে, শক্তি সঞ্চিত হবে। সেই শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। এখন আমি বিভব শক্তি সম্পর্কে আরেকটু দেখি। এই বিভব শক্তিটা এই যে পড়বে, এটা কিসের জন্য পড়বে? আসলে আমরা এটা অভিকর্ষ বলের সাপেক্ষেই পড়বে। আমরা জানি অভিকর্ষ ত্বরণ, যেটা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ যেটা আমরা বলে থাকি, সেই অভিকর্ষ ত্বরণের জন্যই পড়বে। তাহলে সেই এখানে ত্বরণটা কি আসবে? এখানে ত্বরণটা হবে জি। জি এর মান স্বাভাবিক অবস্থায় ভূপৃষ্ঠের কাছাকাছি যে কোনো জায়গায় সবসময় আমরা ধরে থাকি সাধারণত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো একটা স্বাভাবিক অবস্থায় অভিকর্ষ ত্বরণ জি এর মান। তাহলে এই ক্ষেত্রে আমার কাজ কি হলো? আমি এখান থেকে এখানে সরাইলাম, কতটুকু সরালাম? h মিটার সরালাম, উচ্চতে উঠাইলাম। উঠানোর পরে m কেজি ভরকে h মিটার উচ্চতায় উঠানোর জন্য আমার মধ্যে যে কাজ বা আমি যে কাজটুকু করলাম, কি কাজটুকু করলাম সেটা আমি এখন বের করব। সেই কাজটা হচ্ছে কি? তাহলে বিভব শক্তি সমান আমরা করতে পারি এখানে, বিভব শক্তি সমান হচ্ছে বস্তুর ওজন গুণ উচ্চতা। বস্তুর ওজন গুণ উচ্চতা, অর্থাৎ একটি বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে একটু উঁচুতে উঠানোর জন্য বস্তুর ওজন, তাহলে লিখে নেই আমরা এখানে বস্তুর ওজন গুণ উচ্চতা। এবার বস্তুর ওজন, এই ওজনটা আমরা কিভাবে পাবো? বস্তুর ওজন, তা বস্তুর ওজন মানে কি? F, অর্থাৎ এখানে Fটা কি হবে? তাহলে F ইনটু, আমরা জানি তাহলে একটু আগে করেছি যে বল ইনটু উচ্চতা, বল ইনটু সরণ আমরা পড়েছিলাম, বল ইনটু সরণ। আমরা যদি ওখানে যাই তাও যেতে পারি, আমরা সমস্যা নাই। বল ইনটু সরণ যদি বলে দিই আমরা, এটা বলবো না, আমি তো আগে পড়েছি বল ও সরণের গুণফলটাই হচ্ছে আমরা কাজকে বলি। তাহলে কাজ সমান কি বুঝি? কাজ হলো বিভব শক্তি, এখানে তাই ওরকমই হবে। এই জন্য আমরা বলতে পারি, তাহলে এখানেও বলতে পারি বল গুণন সরণ, বল গুণন সরণ, এটাও আমরা বলতে পারি এখানে। তাহলে এখানে বলটা কি? বলটা হচ্ছে F, বল F, বলটা যদি F হয় গুণন সরণ, সরণটা হচ্ছে তাহলে H। এই ক্ষেত্রে Fটা কি? F হচ্ছে F সমান হলো আমরা জানি ma। এখন এই ক্ষেত্রে এটা হবে না, এর কারণ হচ্ছে আমি আগেই বলেছিলাম এখানে অভিকর্ষ বলের বিপক্ষে আমি কাজ করেছি। অভিকর্ষ বলের বিপক্ষে কাজ করার জন্য আমার এখানে যে অবস্থানটা হলো সেটা হলো F সমান mg ইনটু h, এটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে এই বিভব শক্তি, শক্তির একক জুল, শক্তির একক জুল। অতএব আমরা এই বিভব শক্তি সম্পর্কে বুঝতে পারলাম যে এই একটা বস্তুকে যদি এই উচ্চতায় উঠানো হয়, যদি বস্তুটির ভর m হয়, তবে তার বিভব শক্তি হবে mgh, অথবা যে এই কাজটি করবে তার কাজের পরিমাণ হবে mgh। যে কাজটি করবে তার কাজের পরিমাণটাই হচ্ছে mgh। এবার এরপরেই আসছে যে আমরা পাই যে এই যান্ত্রিক শক্তির মধ্যে আরেকটি শক্তি আছে, সেটা হচ্ছে গতি শক্তি। এটা হচ্ছে গতি শক্তি।
কোনো বস্তুকে একটি যন্ত্র যদি কোনো বস্তুটিকে ঠেলে একদিক থেকে আরেক দিকে নেয়, তার মধ্যে এই বস্তুটি কর্তৃক যে কাজ হয় সেটাই হচ্ছে গতিশক্তি। গতিশক্তি আসলে আমরা যেটা বলে থাকি যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করে। হ্যাঁ, আবার কি বলছি, কোনো বস্তু গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করলে সেটাকেই আমরা বলি গতিশক্তি। তাহলে আমরা এটা মুছে দেব, এবার গতিশক্তি দেব। হ্যাঁ, গতিশক্তি। এবার তাহলে আমরা টপিকসগুলো লিখে নেই একটু। কাজ সমান আমরা পেয়েছিলাম, কাজ ডাব্লিউ সমান এফ এস সমান এম এ এস, এটা পড়েছিলাম। 2 নাম্বার পড়লাম আমরা বিভব শক্তি। 2 নাম্বার পড়লাম বিভব শক্তি। বিভব শক্তি হলো, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করলে ইপি সমান হলো এম জি এইচ। তারপরে এবার আমরা দেখব 3 নাম্বার কি পাই আমরা। এবার 3 নাম্বারে দেখব কোনো বস্তুকে, আমি মনে করলাম একটা বস্তু, এই বস্তুটিকে এইদিকে সরিয়ে নেওয়া হলো। একটি বস্তুকে এম ভর বিশিষ্ট একটি বস্তুকে, মনে করো এম ভর বিশিষ্ট একটি বস্তুকে বল প্রয়োগ করলে, এম ভর বিশিষ্ট একটি বস্তুকে বল প্রয়োগ করলে কি বল প্রয়োগ করলাম? এফ বল প্রয়োগ করলাম। সাপোজ মনে করলাম আমরা এফ বল প্রয়োগ করতেছি। এফ বল প্রয়োগ করলে বস্তুটি যদি এস সরণ হয়, এখানে এস সরণ হলো, বস্তুটি এস সরণ হলো। এখন এম ভর বিশিষ্ট বস্তু এস সরণ হয়ে এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, এই অবস্থান থেকে বি অবস্থানে চলে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কাজ কি পাই? এই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমরা কি বলি যে গতিশক্তি সমান কৃত কাজ। তাহলে এখানে আমরা বলতে পারি গতিশক্তি সমান কৃত কাজ। গতি শক্তি সমান কৃত কাজ। এখন কৃত কাজ, কাজ বলতে আমরা একটু আগে পড়েছি এফ এস বা বল গুণন সরণ। কি পড়েছি? বল গুণন সরণ। গুড, বল গুণন সরণ। তাহলে বল ও সরণের গুণফলকে আমরা কাজ বলে থাকি। তাহলে এখানে গতিশক্তির কৃত কাজে রূপান্তরিত হবে। তাহলে এটাকে আমরা যদি এফ এস লিখতে পারি, আমরা একটু আগে করেছি কৃত কাজ এফ এস। এখন আমরা করে থাকি যে এখান থেকে যদি আমি বলি এফ এর মানটা বসাই, তাহলে আমরা পাই কি? তাহলে গতিশক্তি ই কে দ্বারা যদি প্রকাশ করি, তাহলে ই কে সমান এম এ এস, এটা পাই। ঠিক আছে, এখন আমার এই যে বল এখান থেকে প্রয়োগ করলে এই পর্যন্ত গেল, তাহলে তার বেগের একটা পরিবর্তন হলো, তাহলে বেগ বৃদ্ধি পেয়েছে। স্থির অবস্থান থেকে একটি বস্তুকে এফ বল প্রয়োগ করা যদি এস সরণ ঘটে, তাহলে বস্তুটির মধ্যে এই অংশে যে বেগটা হলো সেই একটা বেগ আছে। সেই শেষ বেগটা কি? সেই শেষ বেগ সমান আমরা কি জানি? শেষ বেগ, এখানে আমরা সেই বেগ সম্পর্কে যদি বলি, তাহলে আমরা এখানে লিখে নিতে পারি। তাহলে আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখন প্রথমে বলেছিলাম বস্তুটি হচ্ছে স্থির, স্থির বস্তু, অর্থাৎ যার আদিবেগ শূন্য। যদি আদিবেগ শূন্য হয় তাহলে ইউ স্কোয়ারটা 0 হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল 2as। তাহলে এইখান থেকে as এর মানটা যদি আমরা বের করি, তাহলে ভি স্কোয়ার বাই 2 হয়ে যায়। তাহলে ভি স্কোয়ার বাই 2 এই মানটা আমরা যদি এখানে বসাই, এখন আমরা লিখতে পারি তাহলে ই কে সমান ভি স্কোয়ার, আমরা যদি as এর পরিবর্তে বসাই, সরি m, তাহলে আগে থাকবে as এর পরিবর্তে বসবে ভি স্কোয়ার বাই 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার।
এই যে হাফ এম ভি স্কোয়ার পাইলাম, এই হাফ এম ভি স্কোয়ারটাই হচ্ছে আমার এখানে গতি শক্তি। তাহলে গতি শক্তি আমরা পেলাম হাফ এম ভি স্কোয়ার। এখানে যদি আমরা বলি যে এম তো নির্দিষ্ট ভর, কারণ এই ভরের পরিবর্তন নাই, পৃথিবীর যেখানেই যাক না কেন কোনো বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না। আর 1/2 এটা তো ধ্রুবক, তোমরা নিশ্চয়ই সবাই জানো। তাহলে এই পুরো অংশটাই ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই কে সমান কি, ই কে এটাকে যদি আমরা অনুপাতে নিয়ে আসি তাহলে ই কে ইজ প্রপোর্শনাল ভি স্কয়ার। অর্থাৎ বস্তুর বেগ যত বৃদ্ধি পাবে গতি শক্তি তত বৃদ্ধি পাবে। অর্থাৎ গতি শক্তি বেগের বর্গের উপর নির্ভরশীল। বস্তুর গতিশক্তি বেগের বর্গের উপর নির্ভরশীল, বেগের বর্গের সমানুপাতিক যাকে আমরা বলে থাকি, বেগের সমানুপাতিক যাকে বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ই কে প্রপোর্শনাল ভি স্কয়ার। এটা পেলাম আমরা ই কে প্রপোর্শনাল ভি স্কয়ার। তার মানে হচ্ছে যে গতিশক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। এবার পরের টপিকসে চলে যাব আমরা। পরের টপিকসটা কি আছে? শক্তির প্রধান উৎস। এবার শক্তির প্রধান উৎস, এই উৎসগুলো কি কি? শক্তির উৎসগুলো কি কি? শক্তির প্রধান উৎস আমরা পেয়ে থাকি, জানি শক্তি হচ্ছে আমরা কোত্থেকে পাই সেটা। তা আমরা সৌরশক্তি আমাদের প্রধান উৎস, সৌরশক্তি। আরও অনেকগুলো উৎস আছে, যেমন আমাদের কয়লা খনি আছে, তারপরে আমাদের তেল, খনিজ তেল, গ্যাস, তারপরে কাঠ, কয়লা ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো শক্তির উৎস। যেমন আমরা এই যে বিদ্যুৎ, এই যে ফ্যানের কথা চিন্তা করো, এই ফ্যানটা চলে বিদ্যুতের কারণে। এই বিদ্যুৎটা আমরা কোত্থেকে পাই? বিদ্যুৎটা একটা শক্তির উৎস, কিন্তু এই বিদ্যুৎ শক্তি একসময় শেষ হয়ে যাবে। কয়লা শক্তি একসময় শেষ হয়ে যাবে। এরপরে শক্তি যেগুলো শেষ হয়ে যায় সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। যেগুলো শেষ হয়ে যাবে সেগুলো অনবায়নযোগ্য শক্তি, যেগুলো শেষ হবে না। যেমন সূর্যের আলো, পৃথিবী যতদিন থাকবে সূর্য ততদিন থাকবে, সূর্য যতদিন থাকবে সৌরশক্তি ততদিন থাকবে, এটা শেষ হবে না। সৌরশক্তিকে ব্যবহার করে আমরা নানা ধরনের বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত করে নিতে পারি। তাই এই শক্তিটাই হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। যেমন পানি শক্তি, যে পানি থেকে আমরা যে শক্তি পাই, এই শক্তিটাও নবায়নযোগ্য শক্তি। পানি শক্তিটা নবায়নযোগ্য শক্তি, সৌরশক্তিটা নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ এটি রিনিউ করা যায়, বারবার আমরা পাবো। এটা যেটা পাবো না সেটা অনবায়নযোগ্য শক্তি, আর যেটা আমরা বারবার পাবো সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এবার এরপরে আসছে শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর অর্থাৎ শক্তিকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা। তাহলে যান্ত্রিক শক্তির রূপান্তর, তাপ শক্তির রূপান্তর, এই যে আলোক শক্তির রূপান্তর, শব্দ শক্তির রূপান্তর, চৌম্বক শক্তির যে রূপান্তর, আমরা যে রূপান্তর করে থাকি, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করে থাকি, সেটা হলো আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমরা এই রূপান্তরগুলো সাধারণত করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই শক্তির রূপান্তরগুলো নিয়ে বিশদ আলোচনা, তোমাদের যে বইটা আছে নবম দশম শ্রেণীর যে বইটা আছে, এই বইতে এই কথাগুলো সুন্দর করে লেখা আছে। এইগুলো তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা একটুকুন যদি পড়ো তাহলেই হয়তো বা এমনিই পারবা। পড়লেই তোমরা অনেকটা বুঝবা, যেটা এমন কিছু না, জটিল কিছু না। এরপরে আমাদের আসছে ক্ষমতা বা ক্ষমতাটা আমাদের আসবে। ক্ষমতা কি জিনিস? আসলে কাজ করার হারকে ক্ষমতা বলে।
কাজ করার হারকে ক্ষমতা বলে। এখন কাজ করার হার এটা আবার কি জিনিস? আচ্ছা, ই কে সমান এটা দেখি নিই আমরা। তাহলে এখানে 3 নম্বর হলো ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এটা হলো আমরা গতিশক্তির সমীকরণ পেলাম, হাফ এম ভি স্কয়ার। ই কে সমান হাফ এম ভি স্কয়ার, গতিশক্তির সমীকরণ। এটা লিখে রাখবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আছে ক্ষমতা। ক্ষমতা কাকে বলে আসলে? ক্ষমতা বা পাওয়ার কাকে বলে? কোনো যন্ত্র বা বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করে তাকে ক্ষমতা বলে। কোনো যন্ত্র বা বস্তু একক সময়ে যে কাজ করে থাকে তাকেই ক্ষমতা বলে। কার ক্ষমতা? ওই যন্ত্র বা বস্তুটির ক্ষমতা। এখন এই ক্ষেত্রে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যদি মনে করি যে একটা বস্তু টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ করে, একটা বস্তু টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে এই যে টি সময়ে যে ডাব্লিউ পরিমাণ কাজ করলো, তাহলে এই ক্ষেত্রে আমরা ডাব্লিউ পরিমাণ কাজ যদি টি সময় করে, তাহলে একক সময়ে কি পরিমাণ কাজ করবে সেটা আমাদেরকে বের করতে হবে। একক সময়ে ওই বস্তু কতটুকুন কাজ করে সেটা আমাদেরকে বের করে দেখতে হবে। তাহলে মনে করি যে টি সময়ে কাজ করে ডাব্লিউ পরিমাণ। টি সময়ে কোনো বস্তু টি সময়ে করে ডাব্লিউ কাজ। সুতরাং তাহলে এক সময়ে বা একক সময়ে বা এক সেকেন্ডে, এখানে আমরা যদি টি সময় না লিখে টি সেকেন্ডে লিখি, টি সেকেন্ডে করে ডাব্লিউ কাজ, তাহলে এক সেকেন্ডে করে ডাব্লিউ বাই টি কাজ। তাহলে আমরা ক্ষমতাকে যদি পাওয়ার পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান কি? ডাব্লিউ বাই টি। এই ক্ষেত্রে ডাব্লিউ সমান আমরা এই যে এখানে পেয়েছি, ডাব্লিউ সমান হলো এম এ এস। এম এ এস করতে পারি এটা এম এ এস বাই টি। আবার বলতে পারি এটা যদি কোনো উচ্চতায় উঠে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটার পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে এম জি এইচ বাই টি, এটা আমরা লিখতে পারি। তাহলে এই যে অংশগুলো, এই অংশগুলো থেকেই আমাদেরকে এখানে নিয়ে আসলাম, আমরা পাইলাম ক্ষমতা। এখন এই ক্ষমতাটা কি আসলে? ক্ষমতা হচ্ছে 1 ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক ওয়াট, যাকে জুল পার সেকেন্ড বলে থাকি আমরা। জুল পার সেকেন্ড। কেন জুল পার সেকেন্ড হলো? এই যে কাজের একক হলো জুল, কাজের একক জুল। আমরা এখানে যদি ক্ষমতার একক পাই, তাহলে পাওয়ার কি? ক্ষমতা, পাওয়ার, কাজ, কাজের একক কি? জুল, নিচে হলো সেকেন্ড। তাহলে এটাকে আমরা বলি জুল পার সেকেন্ড, এটা বলে থাকি। তাহলে জুল পার সেকেন্ড হলো ক্ষমতার একক ওয়াট। ক্ষমতার একক যদি ওয়াট হয়ে থাকে, তাহলে জুল পার সেকেন্ড। এই ক্ষেত্রে 1 জুল পার সেকেন্ড সমান 1 ওয়াট সমান 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। তাহলে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড আমরা এটা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে কাজের মাত্রা, এই মাত্রা সমীকরণটা কি? কাজ সমান আমরা পড়েছি, তাহলে এই ক্ষেত্রে কাজের মাত্রা যেটা করাবার, কাজের মাত্রা সমীকরণ দেখবো আমরা, সেটা আবার কেমন? কাজের মাত্রা, কাজের মাত্রা সমীকরণ, সরি এখানে আমার তো লেখা করছিলাম ক্ষমতার মাত্রা, কাজ তো বের করেছিলাম, ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রা হলো কাজের মাত্রা ভাগ হলো কিসের মাত্রা? সময়ের মাত্রা। তাহলে আমরা কাজের মাত্রাটা একটু আগে দেখেছিলাম, কাজের মাত্রাটা কি? তাহলে ক্ষমতা সমান কাজ বাই সময়। আমরা যেহেতু কাজের মাত্রাটা একটু আগে লিখেছিলাম, কাজের মাত্রা লিখেছিলাম, কাজের মাত্রাটা হচ্ছে আমাদের জানা আছে এম এল পার টি। কাজের মাত্রা হচ্ছে এম এল টি। কাজ সমান বল গুণন সরণ আমরা পড়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এম এল স্কোয়ার। কাজের মাত্রা পড়েছিলাম, হ্যাঁ কাজের মাত্রা পড়েছিলাম আমরা এম এল স্কোয়ার।
নিচে যদি টাইম টি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি এম এল স্কোয়ার পার টি। তাহলে এটা হলো ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রাকে আমরা যদি পাওয়ার পি এরকম লিখি তাহলে আমরা পাই এম এল স্কোয়ার পার টি। এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি এরকম আমরা লিখতে পারলাম ক্ষমতার মাত্রা সমীকরণ, ক্ষমতার মাত্রা পেলাম আমরা। এরপরে ক্ষমতা, আমরা ছোট ছোট ক্ষমতাকে ওয়াট বলবো, ছোট ছোট ক্ষমতাকে ওয়াট বলবো, কিন্তু বড় বড় ক্ষমতা, বড় বড় ক্ষমতা বলতে আমরা বুঝি কি কিলোওয়াট। কিলোওয়াট 1000 ওয়াট সমান হলো 1 কিলোওয়াট। 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। এই 1000 ওয়াটকে আমরা 10-এর গুণিতক হিসাবে ব্যবহার করতে পারি। সেটা কেমন? 10-এর ত্রিগুণ গুণিতক এটাকে বলি আমরা। এখানে তাহলে আরেকটা জিনিস চলে আসলো, কাজ পাওয়ার, ক্ষমতা পাওয়ার সমান W/T সমান আমরা এখানে লিখতে পারি mgh/T। এটা আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে এই বড় বড় ক্ষমতা যেমন বিদ্যুতের ক্ষেত্রে আমরা বলে থাকি যে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা। এই 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা 1 ইউনিট বলে থাকি। বোর্ড অফ ট্রেড ইউনিট, BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, এটাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে থাকি। এই 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা 1 ইউনিট বলে থাকি, যেটা আমাদের বাসাবাড়িতে এই যে বিদ্যুৎ বিলটা দেয়, এই বিদ্যুৎ বিলটা বাসাবাড়িতে এভাবেই দিয়ে থাকে, ওই হিসাবটা তারা করে, ওভাবেই করে ওখান থেকে। তাহলে আমরা এখান থেকে ওই জিনিসটা পেয়ে যাই। তাহলে আমরা এই অংশে আমরা দেখব যে 1 কিলোওয়াট ঘন্টা এটা আবার কতটুকু। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট পাওয়ার। তাহলে 1 কিলোওয়াট মানে হলো 1000 ওয়াট, 1000 ওয়াট গুণন হলো 3600 সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা 3600 সেকেন্ড কেন নিলাম? আমরা জানি সময়ের একক হচ্ছে সেকেন্ড, তো ঘন্টা দেওয়া আছে, বড় করে দেওয়া আছে, তাই ছোট করতে হবে এখানে। এই ক্ষেত্রে আমরা পাই 5টা 0। এবার যদি আমরা এটাকে নিয়ে আসি WS, এই অংশে এটাকে আমরা ওয়াট ঘন্টা বলে থাকি। তাহলে এটা কি? এত ইউনিট হবে এখানে, তাহলে এটাই হলো ইউনিট। তাহলে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 6 এত ইউনিট, এটাই হলো ইউনিট। তাহলে ইউনিটের আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে 1 HP। তাহলে 1 HP কি জিনিস আবার? সেটা ক্ষমতাটা কি? এই যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কি? mgh/T। তাহলে 1 HP সমান 1 HP, এটা সমান আমরা এটা পড়েছি যে 746 এত ওয়াট। 1 HP সমান এত ওয়াট, অর্থাৎ 1 হর্স পাওয়ার, এটাকে হর্স পাওয়ার বলে। 1 হর্স পাওয়ার সমান হলো এত ওয়াট। এই জাতীয় অনেক অঙ্ক মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের সামনে আসে, এগুলো ম্যাথসগুলো সাধারণত আসবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে প্রকাশ করে নিতে পারবো, যে কোনো অবস্থান থেকে এটাকে বের করে নিতে পারবো। তো ওয়াটস থেকে আমরা কি এইচপিতে যেতে পারবো, আর এইচপি থেকে ওয়াটস বের করতে পারবো। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। এবার এরপরে আসছে আমাদের কর্মদক্ষতা। এটা আবার কি জিনিস?
কর্মদক্ষতা বলতে আমরা কি বুঝি? আসলে কর্মদক্ষতা হচ্ছে কোনো বস্তু যদি কোনো বস্তুর উপর যদি আমি কোনো বস্তুতে যদি শক্তি প্রযুক্ত করা হয়, সেই বস্তু সম্পূর্ণ শক্তিটা আমাকে ফেরত দিতে পারে না, অর্থাৎ ওই কাজটা আমাকে দিতে পারে না। কোনো বস্তুতে যদি আমি দেখো, মনে করো যে এই ফ্যানকে যদি 75 ওয়াট ক্ষমতা প্রদান করা হয়, তাহলে ও এই সম্পূর্ণটা কাজ করতে পারে না, ও কিছু শক্তি হারিয়ে ফেলবে। এই কতটুকুন হারালো, এটা আমরা কাজ থেকে পাবো লভ্য কার্যকর শক্তি। লভ্য কার্যকর শক্তি মানে কি? ও আমাকে যেটুকুন ফেরত দিল সেটা হলো লভ্য কার্যকর শক্তি, আর আমি যেটা প্রযুক্ত করলাম সেটা হলো প্রযুক্ত শক্তি, অর্থাৎ প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি দিয়ে লভ্য কার্যকর শক্তিকে ভাগ করে যদি আমি শতকরায় প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে কর্মদক্ষতা। বিষয়টা হচ্ছে, যদি কোনো বস্তু বা যন্ত্রকে যদি শক্তি প্রদান করা হয়, তবে সেই যন্ত্র সম্পূর্ণটা আমাকে না দিতে পারলো, যে অংশটা দিতে পারলো তাকে আমি আমার প্রদত্ত শক্তি দিয়ে ভাগ করলে, যদি আমরা শতকরা প্রকাশ করি, তাহলে সেটা হবে কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করে থাকি। ইটা দ্বারা প্রকাশ করলে, তাহলে যদি আমি লব্ধ কার্যকর শক্তি পি পাই, পি প্রাইম, আর প্রদত্ত শক্তি হবে পি, তাহলে এটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। এটার সাথে আমাদের কি করতে হবে? 100% করতে হবে। এটাকে কি করতে হবে? 100% করতে হবে। তাহলে এইখানে আমরা গুণ করে নিব 100%, তাহলে আমরা শতকরায় প্রকাশ করে নিব। এই যে হলো কর্মদক্ষতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই। আমি আমার মতো চেষ্টা করেছি, এর মধ্যে হয়তোবা অনেক কথার মধ্যেই ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, যে অংশটা ভুল হলো, যে বিষয়টা ভুল হলো, সেই বিষয় সম্পর্কে অবহিত করাটাই হচ্ছে একজন ভালো মানুষের কাজ। আমি আমার মতো চেষ্টা করেছি, তোমরা তোমাদের কাছ থেকে আমি আশা করব সকল ধরনের সহযোগিতা, যে এই যেটুকুন টপিকস তোমাকে বোঝানো হলো, এর অংশ থেকে যদি বিন্দুমাত্র তুমি উপকৃত হও, তাহলে আমার কষ্ট সফল। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সালাম।